কখনো কি এমন হয়েছে যে অনেক নিয়মকানুন দেখতে গিয়ে মাথা গুলিয়ে গেছে? আচ্ছা, আজ আমরা এমনই এক টুল নিয়ে কথা বলবো যা এই জট ছাড়াতে পারে, আর সেটার নাম হলো ডিসিশন টেবিল। দেখুন, সিস্টেম ডিজাইন করতে গেলে এই সমস্যাটা কিন্তু প্রায়ই হয়। যখন একটার পর একটা নিয়ম আসতেই থাকে আর সেগুলো একটার সাথে আরেকটা জড়িয়ে যায়, তখন তো সবকিছু তালগোল পাকিয়ে যাওয়াই স্বাভাবিক, তাই না? কিন্তু এর কি কোনো সহজ সমাধান আছে? আর এই সমস্যারই একটা চমৎকার সমাধান হলো ডিসিশন টেবিল। এটা কি করে জানেন? এই যে এত সব এলোমেলো নিয়ম কানুন, সেগুলোকে একটা ছকের মধ্যে এমনভাবে সাজিয়ে দেয় যা বোঝা এবং ম্যানেজ করা অনেক বেশি সহজ হয়ে যায়। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি দেখব? আমরা একদম গোড়া থেকে শুরু করব, মানে ডিসিশন টেবিলের মূল আইডিয়াটা বুঝব, তারপর দেখব এর ভেতরে কি থাকে, আর সবশেষে একটা লাইব্রেরির উদাহরণ দিয়ে ধাপে ধাপে একটা টেবিলও বানিয়ে ফেলব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই প্রশ্ন আসে, এই যে আমরা বলছি ডিসিশন টেবিল, এটা আসলে কি? এর আসল উদ্দেশ্যটাই বা কি? খুব সহজ করে যদি বলি, এটা হলো একটা যদি তবে লজিকের ম্যাপের মতো। টেবিলের এক ভাগে থাকে সব শর্ত বা যদি পরিস্থিতিগুলো, আর অন্য ভাগে থাকে তার ফলাফল, মানে তবে কি করতে হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো অনেক জটিল নিয়মও এক নজরেই পরিষ্কার বোঝা যায়। যে কোনো ডিসিশন টেবিল কিন্তু মূলত 4টা অংশ নিয়ে তৈরি হয়। চলুন এই 4টা মৌলিক অংশকে একটু ভেঙে দেখি। এই যে গ্রিডটা দেখা যাচ্ছে, খেয়াল করুন, ওপরের অংশে থাকে শর্ত বা কন্ডিশনস, আর ঠিক নিচের অংশে থাকে করণীয় বা অ্যাকশনস, আর ডানের কলমগুলোতে আমরা এই শর্তগুলোর বিভিন্ন কম্বিনেশন আর তার ফলাফলগুলো লিখি। এই 4টা অংশ মিলেই কিন্তু একটা সম্পূর্ণ ডিসিশন টেবিল তৈরি হয়। বিষয়টা আরেকটু পরিষ্কার করা যাক। কন্ডিশন হলো আমাদের নিয়মের যদি অংশটা, আর অ্যাকশন হলো তবে কি হবে সেই অংশ। আর এই যে এন্ট্রি কলামগুলো, এগুলো এক একটা আলাদা আলাদা নিয়ম বা পরিস্থিতিকে দেখায়, মানে নির্দিষ্ট শর্তের জন্য ঠিক কোন কাজটা করতে হবে সেটাই এখানে বলা থাকে। এখনও যদি ব্যাপারটা একটু কঠিন মনে হয়, কোনো চিন্তা নেই। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টাকে আরও পরিষ্কার করে ফেলি। ধরা যাক, একটা লাইব্রেরি সিস্টেমের কিছু নিয়মকানুন আমরা দেখব। ধরুন, একটা লাইব্রেরিতে কিছু নিয়ম আছে, যেমন টিচাররা পুরো সেমেস্টারের জন্য বই নিতে পারেন, আবার স্টুডেন্টরা পারে মাত্র 2 সপ্তাহের জন্য। বাইরে থেকে কেউ এলে, মানে ভিজিটর, তাদের আবার সিকিউরিটি ডিপোজিট দিয়ে বই নিতে হয়। আবার বই ফেরত দিতে দেরি হলে জরিমানারও ব্যবস্থা আছে। এই যে নিয়মগুলো, এগুলোই হবে আমাদের ডিসিশন টেবিল বানানোর কাঁচামাল। বেশ, কাঁচামাল তো জোগাড় হলো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। চলুন এই নিয়মগুলোকে আমাদের শেখা কাঠামোতে ফেলে একটা ডিসিশন টেবিল তৈরি করে ফেলি। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে প্রত্যেকটা নিয়ম এই টেবিলের অংশ হয়ে ওঠে। তবে টেবিল বানানোর আগে এখানে একটা দারুণ টিপস আছে, যেটা মনে রাখা খুব জরুরি। আর সেটা হলো, আমাদের কিন্তু সব রকম সম্ভাব্য পরিস্থিতি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। শুধু সেই কম্বিনেশনগুলোতেই ফোকাস করতে হবে যেগুলো বাস্তবে সম্ভব। এতে আমাদের সময়, জায়গা আর শ্রম সবই বাঁচবে। উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরুন, একজন ব্যক্তি কি একই সাথে স্টুডেন্ট এবং টিচার হতে পারেন? পারেন না। তাই এটা একটা অপ্রাসঙ্গিক কম্বিনেশন, এটা নিয়ে আমাদের ভাবারই দরকার নেই। কিন্তু একজন স্টুডেন্ট একটা অ্যাভেলেবল বই ধার নিতে চাইতে পারে, এটা অবশ্যই একটা প্রাসঙ্গিক নিয়ম। আমাদের কাজ হলো এই প্রাসঙ্গিক নিয়মগুলোকে খুঁজে বের করে টেবিলে যোগ করা। তো আমরা আমাদের কাজ শুরু করছি এই খালি টেবিলটা দিয়ে। দেখুন, বাম দিকে লাইব্রেরির নিয়মগুলোর থেকে পাওয়া সম্ভাব্য সব শর্ত আর করণীয় কাজগুলো লিস্ট করা আছে। এখন শুধু ডান দিকের কলমগুলো পূরণ করার পালা। চলুন প্রথম নিয়মটা দিয়ে টেবিলটা ফিল আপ করা শুরু করি। পরিস্থিতিটা কি? একজন টিচার বই ধার নিতে এসেছেন, আর সেই বইটা লাইব্রেরিতে অ্যাভেলেবল আছে। আর দেখুন, আমরা প্রথম কলামটা কিভাবে পূরণ করলাম। ব্যবহারকারী শিক্ষক, এই শর্তের পাশে হ্যাঁ লিখলাম, আর বই অ্যাভেলেবল, এই শর্তেও হ্যাঁ। এর ফলে করণীয়টা কি হবে? টেবিল পরিষ্কার বলে দিচ্ছে পুরো সেমিস্টারের জন্য বই ইস্যু করুন। ব্যাস, আমাদের প্রথম নিয়মটা টেবিলে চলে এলো। দারুণ! একটা নিয়ম তো যোগ হয়ে গেল। এবার একটা একটু অন্য রকম পরিস্থিতি দেখা যাক। ধরুন, একজন স্টুডেন্ট দেরিতে বই ফেরত দিচ্ছে। এটাকে টেবিলে কিভাবে দেখানো হবে? এই নিয়মটা খেয়াল করুন, এখানে একটা মজার জিনিস আছে।
এখানে দেখুন একটা সিচুয়েশনের জন্য মানে স্টুডেন্ট আর দেরি করে ফেরত এই দুটো শর্তের জন্য দুটো কাজ একসাথে হচ্ছে। টেবিলটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে তাকে ৫০ টাকা জরিমানা দিতে হবে, আবার লাইব্রেরি বইটাও ফেরত নেবে। দেখুন একাধিক কাজকেও কত সহজে এক কলামে দেখানো যায়। চলুন আমাদের উদাহরণটা শেষ করার জন্য টেবিলে আর একটা নিয়ম যোগ করি। এবার একজন ভিজিটর তার বই একদম সময় মতো ফেরত দিচ্ছেন, আর টেবিলটার সাথে সাথেই আমাদের বলে দিচ্ছে কি করতে হবে। যেহেতু বইটা সময় মতো ফেরত এসেছে, তাই কোনো জরিমানা নেই, শুধু বইটা গ্রহণ করা হবে আর তার সিকিউরিটি ডিপোজিটটা ফেরত দিয়ে দেওয়া হবে। দেখুন কোনো কনফিউশনের জায়গাই নেই। এই একই প্রসেস লাইব্রেরির প্রত্যেকটা নিয়মের জন্য রিপিট করার পর আমরা ফাইনালি আমাদের সম্পূর্ণ ডিসিশন টেবিলটা পেয়ে যাই। আর এই হলো সেই ফাইনাল ব্লুপ্রিন্ট, যা আগে ছিল শুধু কয়েকটা ছাড়া ছাড়া নিয়ম, তা এখন একটা সিঙ্গল কমপ্লিট ছবিতে চলে এসেছে। লাইব্রেরির সমস্ত জটিল লজিক এখন এখানে খুব পরিষ্কারভাবে কোনো রকম অস্পষ্টতা ছাড়াই দেখানো হয়েছে। তাহলে সব মিলিয়ে এই টুলটা ব্যবহার করে আমরা কি পাচ্ছি? প্রথমত, স্বচ্ছতা, জটিল নিয়মগুলো সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, সম্পূর্ণতা, কোনো নিয়ম বাদ পড়ল কিনা সেটা ধরা যায়। তৃতীয়ত, সামঞ্জস্য, মানে একটা নিয়মের সাথে আরেকটা নিয়মের কোনো গণ্ডগোল নেই সেটাও নিশ্চিত করা যায়। আর সবশেষে দক্ষতা, কারণ আমরা শুধু দরকারি বিষয়গুলো নিয়েই কাজ করি। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের চারপাশে এমন কোন জটিল সিস্টেমের কথা ভাবা যায় যাকে একটা ডিসিশন টেবিলের মাধ্যমে অনেক সহজ আর পরিষ্কার করে তোলা যেতে পারে? একটু ভেবে দেখবেন।